আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলু ছাদ বাগানে এই যে পেয়ারা গাছের নিচে পুঁই শাক লাগিয়েছেন। এই একটা পুঁই শাক, লাল পুঁই শাক, কিন্তু তাতে কত শাখা প্রশাখা মিলে অনেক জায়গা ছিটিয়ে গেছে। আমি প্রায় খেতে খেতে প্রায় খাওয়া শেষ করে ফেলেছি। দেখুন এই যে পুঁইয়ের ডগাগুলো, কত সুন্দর ডগা। এটা দেখলে তো এমনিই আমার কাঁচা খেতে ইচ্ছে করে। এই যে দেখুন কত সুন্দর। আমার তো লাল পুঁই শাক ভীষণ পছন্দের। আর আমার বাবলু সোনা এত সুন্দর করে লাগিয়েছেন। অবশ্য এই পুঁই ডগাটা কেটে দিয়েছিল, কেটে দেওয়ার ফলে অনেকগুলো শাখা প্রশাখা হয়ে গেছে। আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী থাকে তারা খায় আমার বাবলু সোনার অনুপস্থিতিতে। আর আমি প্রায় খেয়ে সাবার দিয়েছি। বেশ কিছুদিন আমার বাবলুর রেসিডেন্সে আসি, কিন্তু কোনো বাজার করি না। শুধু আমার বাবলুর ছাদ বাগানে পুঁই শাক খাই, আর অন্যান্য শাকসবজি আছে, কিন্তু তার চেয়ে আমার পুঁই শাকটা ভীষণ ভালো লাগে। দেখুন কত সুন্দর পুঁই শাক আমার বাবলু সোনা লাগিয়েছে। আর পুঁই শাকে তো পুষ্টিগুণে ভরপুর। আমি বলবো শাকের রাজা হচ্ছে পুঁই শাক। কারণ হচ্ছে আমি পুঁই শাকের অন্ধভক্ত। আমি ছোটোবেলা থেকেই পুঁই শাক খেতে ভীষণ পছন্দ করি। আম্মু যতই যা রান্না করুক, মাছ মাংস যতই যা রান্না করুক, আম্মু আমার জন্য আলাদা একটু পুঁই শাক রান্না করতে। প্রতিদিন আমার পুঁই শাক এবং গরুর দুধ, এই দুটো আমার জন্য আম্মু স্পেশাল খাবার হিসেবে রাখতো মেনুতে। যেহেতু আমাদের আব্বা সে খুব ভোজন রসিক ছিলেন, ডাইনিং টেবিল ভর্তি খাবার লাগতো। আর আমার বাবা মূলত মুরগি খেলে, আস্ত মুরগি খেতে, একটা মুরগি তার খাওয়া লাগতো। আমার বাবা খেতে ভীষণ পছন্দ করতো, কিন্তু আমার বাবা যতটা খেত ততটা সে মোটা ছিল না, কারণ সে খেয়েই শুয়ে পড়ে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আর খুব সামাজিক মানুষ ছিলেন। আর আমার তো রান্না করতে করতে অস্থির হয়ে যাওয়া লাগতো। এই যে সন্তানদের জন্য, তারপর আমাদের বাবার জন্য, সবার জন্য রান্না করতে করতে আম্মুর অস্থির হয়ে যাওয়া লাগতো। আর আমার মা বাবা ছিল, সে দুইজন ছিল আরও ভোজন রসিক। তারা আসতো, এসে যদি দেখে মেনু ভালো তাহলে থাকে, আর যদি মেনু ভালো না তাহলে তারা চলে যায়। একদিন আমার নানা ভাই বেড়াতে আসার পর আম্মুর একটু শরীরটা খারাপ লাগছিল। সে একটু ঘুম থেকে একটু দেরি করে উঠছে। আম্মু দেখে যে তেমন কোনো রান্না বান্না নেই, সে তো ছিঁড়তে এখন চলে যাচ্ছে। কারণ আম্মুর বাড়িটা মানেই হোটেল কন্টিনেন্টাল, মানে সোনারগাঁ। আম্মুর রেসিডেন্সে আসে। বাবাও খুব ভালো, আর নানা ভাইয়ের একমাত্র মেয়ে হওয়াতে মা অনেক কিছু রান্নাবান্না করে খাওয়াতেন। তো তারা সেই লোভে লোভে আম্মুর বাড়িতে প্রায় থাকতো। আর আমাদের নানি আসলে তো যেতেই যেত না, সে মেয়ের কাছেই থাকতো। আর তার ছেলে আবার বিয়ে করাইছেন, আবার তার ছোট বোনের মেয়ে আনছে তার ছেলের জন্য, কিন্তু তাতেও তার সুখ নেই। সুখ গেছে অসুখে পরিণত হয়ে। তাই সে সবসময় মেয়ের বাসায় থাকতো। আর আম্মা অনেক কিছু রান্না করতো, কারণ আমাদের বাড়িটা ছিল একদম কি বলবো, খামার বাড়ির মতো। হাঁস মুরগি গরু ছাগল, পুকুর ভরা মাছ, বিশাল ধান চাষ করা হতো। বিশাল বাড়ি ছিল, 3 তলা। নিচতলায় ছিল বাবার বিশাল, আমার বাবার ওটাকে কি বলে, বৈঠকখানা ছিল। তারপরে গুদাম ঘর ছিল, গেস্ট রুম, তারপর হচ্ছে ড্রয়িং ডাইনিং, আবার মহিলাদের আলাদা গেস্ট রুম ছিল। দোতলা আমাদের খাওয়া দাওয়ার পড়াশোনা, 3 তলায় প্রয়োজনীয় জিনিস রাখা হতো। একদম লঞ্চের মতোই আমার বাবা বাড়িটা করেছিলেন, কিন্তু কিছু দুষ্ট প্রকৃতির মানুষ সেটা বিক্রি করে ফেলেছেন। আর আব্বা ঘরের চারপাশে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতো। জানালা খোলা ছিল, জানালা দিয়ে একদম, আমি তো প্রায় বাদর ছিলাম, জানালা থেকে অনেক ফল টল পেড়ে খেতাম। এখন তো খেতে পারি না। আর এখন আমার সেম ক্যাটাগরি আমার বাবলু সোনা, প্রচুর পরিমাণে ফলমূল লাগায়, খেতে পারে না। বাবলু সোনা তো খেতেই পারে না,
সে আমি দেখাবো আপনাদের সবাইকে ফলমূল দেওয়ার পরে সে কতটুকু রেখেছে, কতটুকু খায়। তো এই লাল শাক, বাবলু লাল শাক কিন্তু এই লাল পুঁই শাক শেষ হয়ে গেলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে আমি আমার বাবলু সোনাকে বলছি যে লাল পুঁই শাক শেষ হয়ে গেলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমার বাবলু সোনা অবশ্য অনেকগুলো পট বিক্রি দিয়ে ফেলেছে, অনেকগুলো গাছ যেহেতু মারা গেছে, তো কিছু করার নেই। আবার শুনেছি সে বাজারের দিন, যেদিন বাজারে গাছপালা বিক্রি করে সেই দিন আমার বাবলু সোনা যাবে বলছে। আর বাবলু সোনার কথা ঠিক নেই, শরীর ভালো থাকলে যাবে, না ভালো থাকলে যাবে না। এই যে পুঁই শাক তো সবাইরই আমার মনে হয় প্রিয়। আমার মনে হচ্ছে যে পুঁই শাকগুলি কাঁচা খেয়ে ফেলে। আর পুঁই শাকে তো পুষ্টিগুণে ভরপুর, আয়রন আছে, তারপরে ফাইবার আছে। আর পুঁই শাক দিয়ে ভাত খেলে পানি লাগে না, একদম গলায় দেই আর নাই এরকমের অবস্থা। আমার কাছে এত ভালো লাগে এই পুঁই শাকগুলি। পাশের বাসার ভাবি খেয়েছিল, সে বলেছিল যে পাতাগুলো অনেক বড় বড় হয়। আমি কিছুক্ষণ আগে গোড়া থেকে আর এখান থেকে কিছু পাতা নিয়ে আলু দিয়ে রান্না করেছি, ভীষণ স্বাদ হয়েছে। আর আমার বাবলু সোনার ছাদ বাগানের সবজি রান্না করতে চিংড়ি মাছ দরকার হয় না, একদম আমি নিরামিষ রান্না করি, ভীষণ ভালো লাগে। তবে একটু চিংড়ি মাছ দিলে ভালো হয়, কিন্তু বাজারে গিয়েছিলাম চিংড়ি মাছের কেজি চাই 1100 টাকা, এবং সেই চিংড়ি মাছগুলো ভালো না, কালো কালো, সেগুলো নদীর চিংড়ি না। আমরা সাধারণত নদীর দেশের মানুষ হওয়াতে নদীর মাছ খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু এটা ডোবানালার পচা ডোবানালার হতে পারে, সেই জন্য আমরা কিনতে পারিনি। তো আমি প্রতিদিন শাক খাই। আমার বাবলু সোনা বলে হয়তো আমাদের শরীরে শাকের ঘাটতি হয়ে গেছে। এরকমের শাক দেখলে কান্না খেতে ইচ্ছে করে, আর এই শাক তো বাজারে পাওয়া যায় না। একদম আমার বাবলু সোনার এই যে পেয়ারা গাছ লাগিয়েছে, সেই পেয়ারা গাছের গোড়া আমার বাবলু সোনা কয়েকটা সিটি বিটি আটি লাগিয়ে চলে গেছিলো। প্রায় 2 মাস পর আমরা এসে দেখি সুন্দর গাছপালা পরিপূর্ণ হয়ে গেছে আগাছায়, কিছু করে নাই। যেটুকু ছিল এই পুঁই শাক ছিল, আর অন্যান্য শাক একদম সাবার করে ফেলেছে। আর আগাছার কারণে আমার বাবলু সোনার অনেক গাছ একদম নষ্ট হয়ে গেছে। আমার আসলে পুঁই শাক ছোটোবেলা থেকে পুঁই শাক খেতে পছন্দ করি, যার কারণে বাবা মা আমার জন্য আলাদা করে পুঁই শাক গাছ লাগাতো, পুঁই শাক রান্না করে দিত। এখন এই বড়োবেলায় আমার বাবলু সোনা আমার জন্য পুঁই শাক লাগায়। আমি এখন তো রান্না করে দেওয়ার মতো সেভাবে কোনো লোক নেই। আমার নিজের রান্না আমি নিজে খেতেই পছন্দ করি, আমি আবার রান্না করতে ভীষণ পছন্দ করি। তবে প্রিয় মানুষরা কাছে থাকলে তাদের জন্য রান্না করি, অপ্রিয় মানুষের জন্য আমার রান্না করতে ভালো লাগে না। কিন্তু আমার বাবলু সোনা সে পাখির খাবার খায়, তার জন্য আমি কি রান্না করব আর কী বা খাবো। যেটুকু রান্না করি তা সবটাই আমার খেতে হয়। মানুষ 2 জন, সবটুকু আমার খেতে। আমার বাবলু সোনা তেমন খায় না। এই হলো আমার বাবলু সোনা। আমি আবার একটু ভাত খাই, একটু মোটামুটি বেশি। আপনারা তো জানেন আমি কীভাবে খাই, একদম নিরামিষ ভোজী একটা মানুষ। তারপর আমার বাবলু সোনা বলে না, তোমার একটু ভাত কম খেতে হবে, একটু হাঁটতে হবে। সে এরকম বলে, সে এমনটাই করে, কিন্তু আচার আচরণ এত সুন্দর, এত আমি বকা দেই, রাগ করি, কিন্তু কোনো দিন সে কখনো তুই করে কথা বলেনি। আমি সব মানুষের কাছ থেকেই আঘাত পেয়েছি, কিন্তু আমার বাবলু সোনার কাছ থেকে আমি আঘাত পাইনি। আমি আমার বাবলু সোনার আঘাত দিতেই থাকি, কিন্তু সে কিছু বলে না। কিন্তু আজ পর্যন্ত সে আমাকে কোনো দিন তুই করে কিছু বলেনি। কিন্তু কিছু নেমক হারাম আছে, অধিকার নিয়ে কথা বললেও বোঝে না, নিকুচি করি সে নেমক হারামদের। আমি শুধু আমার বাবলুকে নিয়ে আছি, মরে গেল আল্লাহর রহমতে পাশাপাশি থাকবো, এই আল্লাহর কাছে চাওয়া। আবার আল্লাহ যদি দেখা করে জান্নাতে, মা বাবার সাথে দেখা হবে, আমার বাবলুর সাথে দেখা হবে, মা বাবার হাত ধরে হাঁটবো, তখন আল্লাহর কাছে আবার আমি জান্নাতে গিয়েও লাল পুঁই শাক খেতে চাইবো।
তখন আল্লাহ যেটা রান্না করে খাওয়াবে, মানে আল্লাহ যেটা কুদরতে খাবে, আল্লাহ তো রান্না করবে না। আল্লাহর কুদরতে যে পুঁই শাক খাবো কতই না মজা হবে। মা বাবা সামনে থাকবে, আমার বাবলু থাকবে, তখন আমি মনের আনন্দ করে খাবো। দুনিয়ায় যে যে খাবার ভালো লাগছে, আমি আখিরাতেও সেই খাবার আল্লাহর কাছে চেয়ে নেব। আর আখিরাতের খাবার কতই না সুস্বাদু হবে। এখনও আমার বাবলু সোনা আমার সামনে বসা না থাকলে আমি খেতে পারি না। তারপর যখন আমার বাবলু সোনা না থাকে তখন আপনাদের সাথে শেয়ার করি আমি কি খাই, কি করি। আমি অবশ্যই একটু নিরামিষ ভোজি। আমি মাছ মাংস একদম খেতে পছন্দ করি না। এমনকি কোরবানির মাংস রান্না করলে আমি সেভাবে খেতে পারি না। অনেকে আছে যে মাছ মাংস না খেলে তাদের খুব খারাপ লাগে, কিন্তু আমার মাছ মাংস না খেলেও কোনো সমস্যা হয় না। কিন্তু প্রতিদিন কিছু না কিছু প্রোটিন খেতে হয়। কিন্তু আমি আবার সুপারফুড হিসেবে বেছে নিয়েছি ডিম। আবার এত পরিমাণে আমি ডিম রান্না করেছি আত্মীয় স্বজনের জন্য, এখন আমার ডিম খেতেও খারাপ লাগে। তো খেতে হয় তাই খাই। এত সুন্দর যদি পুঁই শাক আপনারা লাগান দুই একটা, আমার মনে হয় খুব ভালো হয়। এই বর্ষাকাল আসছে, সবাই মিলে একটা একটা করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, খুব ভালো হবে। আর যদি কারো বারান্দা, অনেকে দেখেছি বারান্দা একটু সুন্দর বাগান করে, বারান্দায় বাগান করতে পারেন। একটা পুঁই শাক গাছ লাগাতে পারেন, একটু কলমি শাক লাগাতে পারেন। কলমি শাকও যদি একটু লাগিয়ে রাখেন অনেক দিন খাওয়া যায়। ডগা কেটে নিলে আবার পাতা গজায়, ভীষণ ভালো হয়। এই আমার বাবলু সোনার কাজ শুরু হয়ে গেছে, কিচ্ছু করার নাই। এত পরিমাণে কাজ করে কিন্তু সেই পরিমাণে খায় না, যার ফলে শরীর খারাপ করে। সারাদিন কাজ করবে আর রাত্রে এরকম করবে। করতেও তো একটু গলার ভয়েস লাগে, তাও গলার কোনো শব্দ শোনা যায় না। এই হচ্ছে আমার বাবলু। তো আল্লাহর কাছে কৃতজ্ঞ জন্য, উত্তম এবং শ্রেষ্ঠ বাবা মা দেওয়ার জন্য, এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ আমার এত সুন্দর একটা বাবলু পাওয়ার জন্য। কারণ বাবলু আমাকে কোনো দিন তুই করে কিছু বলেনি। আমি অন্যান্য মানুষের জন্য অনেক কিছু করেছি, কিন্তু তারা নেমুখ খারাপ মনে থাকে না। কিন্তু আমার বাবলু সোনার জন্য আমি কিছুই করি না, কিন্তু আমার বাবলু সোনা আমাকে অনেক ভালোবাসে। আমিও আমার বাবলু সোনাকে অনেক ভালোবাসি। আমি আমার বাবলু সোনাকে নিয়ে সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, আল্লাহ যে কয়দিন বাঁচায়। আর যখন মরে যাব তখন অবশ্যই আমি আমার বাবলু সোনা কাছাকাছি থাকবো। কারণ আমাদের দুজনেরই প্রাণের মানুষ, যাকে মনের ভিতরে লুকিয়ে রেখেছিলাম, তার কাছেই থাকবো। তার ইচ্ছে আমরা তার পাশে থাকি। আমার বাবলু সোনা থাকবে আমার প্রিয় মানুষের পাশে, আর আমি থাকবো পায়ের কাছে। কারণ আমার প্রিয় মানুষের পা ধরতে আমার ভীষণ ভালো লাগতো। এখন তো আর পা ধরতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমার প্রিয় মানুষের পা ধরতে এত ভালো লাগে। আমি প্রিয় মানুষটার যখন পা ধরতো তখন খিলখিল করে হাসতো, সে কি সুন্দর লাগতো। তাকে খুব মিস করি। আল্লাহ তাকে ফুলের বিছানায় রাখবে, আরশের মেহমান হিসেবে রাখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বর্ষায় গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।